আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ফিলিস্তিনিদের গাজা ছেড়ে অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব ভারতের কপালে ঘাম ঝরছে, কারণ বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন। আবারও নতুন করে ইউক্রেনে এক রাতে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। যুক্তরাজ্যে হু হু করে বিক্রি হচ্ছে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পদ জব্দ। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার সাম্প্রদায়িক সহিংসতা তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় না খেতে পেয়ে মারা গেল ৩৫ দিনের শিশু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য কোনো দেশে হস্তান্তর করতে চায় ইসরায়েল। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের। এমন লক্ষ্যে সাম্প্রতিক ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, বার্নিয়া চাইছেন গাজার ফিলিস্তিনিদের ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, লিবিয়ায় হস্তান্তর করতে। এই তিন দেশ নাকি ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যায় গ্রহণে আগ্রহ দেখিয়েছে বলে তিনি দাবি করেন। তবে তাদের চূড়ান্তভাবে রাজি করাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়াশিংটন সফরে বার্নিয়া বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ ইউটকফের সঙ্গে। সেখানে তিনি এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তবে ওই বৈঠকে ইউটকফ ইসরায়েলি প্রস্তাব নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে এক সূত্র। এমনকি যুক্তরাষ্ট্র সরকার আদৌ এই বিষয়ে পদক্ষেপ নেবে কিনা তাও এখন স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে গাজায় চলমান সংকটের মধ্যে এমন প্রস্তাব আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এতে একদিকে যেমন জাতিগত হস্তান্তরের অভিযোগ উত্থাপিত হয়, তেমন অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগও সামনে আসতে পারে। তিব্বতের ইয়ারলুং সাংপো বাংলাদেশে যা ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত, এই নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। শনিবার ১৯ জুলাই তিব্বতের মালভূমিতে এই প্রকল্পের উদ্ভাবন করেছে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়ং। ২০২০ সালে ৫ বছরের পরিকল্পনার অংশ হিসেবে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা প্রথম ঘোষণা করে চীন। তিব্বতের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে এটি তাদের বৃহত্তর কৌশলের অংশ। গত বছরের ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায় প্রকল্পটি। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত এই প্রকল্পনাটি বাস্তবায়ন হলে বছরে আনুমানিক ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে চীন। তবে এই প্রকল্পকে ঘিরে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। আশঙ্কা করা হচ্ছে এই বাঁধের ফলে নদীর নিম্ন প্রবাহে বসবাসরত কোটি কোটি মানুষের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এমনকি হুমকির মুখে পড়বে ভারত বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তা। ভারতের দাবি এই বাঁধটিকে পানির মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করতে পারে চীন। তাছাড়া এরই মধ্যে ইচ্ছাকৃতভাবে বন্যা বা খরার সৃষ্টি করতে পারে দেশটি। চীন অবশ্য দাবি করেছে প্রকল্পটি নিয়ে বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিত মূল্যায়ন করা হয়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। নিপ্রোপ্রন্ট্র ভাস্কর্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুল সহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে ২ জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ইডিওসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছেন ১ জন। সেই সাথে আহত হয়েছেন ৬ জন শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার ২০ জুলাই ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পার হতে না হতেই যুক্তরাজ্যে বসবাসকারী সাবেক ক্ষমতাসীনদের বিলাসবহুল সম্পত্তি বেচাকেনা, হস্তান্তর ও পূর্ণ ঋণায়নের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সফোর্স এজেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব বহু চাঞ্চল্যকর তথ্য। গত মে মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ হাসিনার
সাবেক উপদেষ্টা ও বেক্সিমোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার মালিকাধীন প্রায় 1469 কোটি টাকার অ্যাপার্টমেন্ট জব্দ করেছে। এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় 2776 কোটি টাকার 300 এর বেশি সম্পত্তি জব্দ করা হয়। তদন্তে দেখা গেছে গত এক বছরে যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানে কমপক্ষে 20টিরও বেশি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে, যার মাধ্যমে রয়েছে বসুন্ধরা গ্রুপের এডমিন সাইম সোবাহানের নামে নাইট শিপসের 4তলা বাড়ির প্রথমের হস্তান্তর, পরে বিকৃতি এক অজ্ঞাত হিসাবরক্ষকের মালিকাধীন কোম্পানির কাছে 7.35 মিলিয়ন পাউন্ড, তার ভাই সাফিয়াত সোবাহানের নামে স্যারের ভার্জিয়ান ওয়াটারের 8 মিলিয়ন পাউন্ডের ম্যানশন লেনদেনের প্রমাণ। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভাই আনিসুজ্জামান গত জুলাইয়ের রিসেন্টস পার্কের 10 মিলিয়ন পাউন্ডের টাইসন হাউস বিক্রি করে সঙ্গে তার 3টি রিফাইন্স আবেদন। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শারিয়া রহমানের মালিকাধীন গ্রোসভেন স্কোয়ারের 35 মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট এনসিও ফ্রিজ করেছে। এছাড়া আরও অনেক আওয়ামী লীগ নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুদেইদা প্রদেশের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করেছে। উভয় পক্ষের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠে এসেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৈন্য মোতায়েন করেছেন, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত 900-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। সারা শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। এ সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষার সত্ত্বে ইসরায়েল অনুমোদন করেছেন। সরকারি বাহিনী লড়াইয়ে আরও বেশি লোককে জড়িয়ে পড়া ঠেকাতে চেকপয়েন্ট তৈরি করেছে, কিন্তু শনিবারও শহরের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এপির একজন সংবাদদাতা বলেছেন তারা সশস্ত্র ব্যক্তিদের দোকানপাটে লুটপাট করে আগুন ধরিয়ে দিতে দেখেছেন। গাজায় খাবারের অভাবে চরম অপুষ্টিতে ভুগে 35 দিনের এক শিশু মারা গেছে। এ নগরীর আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এ খবর জানিয়ে বলেন, হাসপাতালটিতে গতকাল শনিবার ওই শিশু ছাড়া আরও একজন অনাহারে মারা গেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। চিকিৎসা সূত্র বলছে গতকাল ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 116 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসব ঘটনা এমন সময় ঘটছে যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে গাজার হাসপাতালের জরুরি বিভাগগুলো চরম অনাহারে মৃত্যুর মুখে চলে যাওয়া মানুষের ভিড় উপচে পড়েছে। এমন অবস্থা আগে কখনো দেখা যায়নি। কর্মকর্তারা বলছেন গাজায় প্রায় 17,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।